নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি অবরোধ নিষিদ্ধ, লেখক রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 52। অন্তু নির্বাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ পর জিজ্ঞাসা করেছিল, মুমতাহিনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার ছোট বোন, সংক্ষিপ্ত জবাব দিল মোরসালিন। অন্তু কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হলো, এরপর জিজ্ঞাসা করলো, মুমতাহিনার ভাইকে তো শুনেছি মেরে ফেলা হয়েছে। মোরসালিন নিশ্চুপ, মেঝের দিকে চেয়ে আছে, দীর্ণ সুস্থির চোখ দুটো অবাধ অটলতা। অন্তু শরীরের ভার ছেড়ে একটি লৌহখণ্ডের ওপর বসে। ওদের গোঙানির আওয়াজ অবরুদ্ধ কুটিরের দেওয়ালে কাঁপন ধরাতে চাইছে। স্পটলাইটের তীব্র আলোতে, হলদে আলোতে মাথা ধরে যাবার জোগাড়। এরা 1 ঘন্টার পর ঘন্টা এখানেই রয়েছে, ঘুমানো অসম্ভব এই আলোর তলে। আপনি চিনতেন আমায় সে রাতের আগে? না। তবু প্রথম দেখায় কোনো বিরূপ আচরণ করেননি? আপনি করেননি বিধায়। তাছাড়া পাটোয়ারির বাড়ির কোন সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক বিশেষ ভালো নয়। তাদের ওপর আপনার মায়া বা ভালোবাসা থাকবে এটা আশা করিনি আমি। আর দুঃখিত, আমি সেদিন কিছুটা ছলনা আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে 2-1 বার তুমি সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য। অন্তু ভাবে, লোকটা কে? ভেতরের সব খবরই বেশ জানে। অন্তুর চোখে মানুষ চেনার বিশেষ দক্ষতা আছে অল্প স্বল্প। সে চট করে মানুষ বিচার করে ফেলতে পারে, শুধু পারে না অভিব্যক্তি লুকাতে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর বিরোধ স্বভাবটা খুব দৃষ্টিকটু বটে। মানুষের অভিব্যক্তি ও চোখের দৃষ্টি কথা বলে, সেই কথা বোঝে সে। সেদিন তার হাতে অস্ত্র ছিল, তবু অজ্ঞাত পুরুষটি সে আঘাত করেনি। সেই নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি। ভরসা অথবা একরকম দ্বিধা যে আজ অব্দি 3টে পুরুষকে করতে পেরেছে সে। আব্বু, অন্তুক আর তৃতীয় ব্যক্তির কথা ভাবতেই সংকোচে কুচকে এলো ভেতরটা। জয় আমির অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব। তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা জানা নেই। প্রথম দুজন তার ভরসার মান পুরোদমে রেখেছে, তাদের দ্বারা এই অবধি ক্ষতিগ্রস্ত হয়নি সে। অথচ তৃতীয় জনের পাপ পুণ্যের তুলারাশি অসংজ্ঞায়িত, পরিমাণ করলে পাপ এবং ক্ষতির পরিমাণে বেশি হবে প্রথম চালে। আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে? জবাব দিল না মোরসালিন। অন্তু বুঝল ঘটনা সত্য। জয়ের সাথে সাথে অন্তুর ভেতরের স্বল্পবাসী ও পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল। লোহের গেটের ওদিক থেকে ধাতব যন্ত্রের আওয়াজ ভেসে আসছিল। মোরসালিন সতর্ক হলো, আপনি ভেতরে যান, নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরে। আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের। আল্লাহ পাক সহায় হলে আমরা যেভাবেই হোক দিন কাটিয়ে নেব। আপনি আর আসবেন না এখানে। কথাগুলো মোরসালিন সম্পূর্ণ ঢালাই মেঝের দিকে দৃষ্টি অনবত রেখেই বলেছিল, একবারও অন্তুর দিকে ফিরেও তাকায়নি। অথচ দৃঢ় কণ্ঠস্বরের একরাশ আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে। চেহারাটা মোরসালিনের আরবীয়দের মতোই অনেকটা, সবুজাব চোখের মণি, কালচে বাদামি চাপদারিতে সুপুরুষই বটে। আবারও বলল, মোরসালিন, ওরা ভেতরে আসবে এখনই, আপনি বেরিয়ে যান, থাকবেন না এখানে। অন্তু খেয়াল করলো মোরসালিনের বাঁ পায়ের কোণের কাছে টসটসে ক্ষত, পুরো শরীরটা বিধ্বস্ত, চোখে ক্লান্তি কাতরতা আছে, তবে উদ্বেগ নেই। মোরসালিন আব্দুল আহাদকে বলল, তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে, সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একা ফিরতে পারবে তো অন্ধকারে? জি ভাই, পারবো। আপা আসেন আমার সাথে। অন্তুর কানে তখনও ওদের ভোঙ্গা গোতারি লেগেই রয়েছে, যন্ত্রণে ছটফট করছে ওরা। তুলির ঘরের সামনে গিয়ে ফেরার সময় দেখতে পেল তুলি কোয়েলের মাথায় পানি ঢালছে। অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু। জ্বরে কাপ পুড়ছে ছোট্ট মেয়েটার, তরুরও জ্বর, অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের। অন্তু শিওরে বসে অনেকক্ষণ ধরে কপাল টিপে টিপে দিল তরুর। মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না। অন্তু নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিল ওনাকে। রাতে ফিরে খাবার খেয়ে হামজে বড় ঘর এবং জয় রুমে এলো। অন্তু তখন বিছানায় ঝাড়ছিল। জয় শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসল গেল, গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেড়ে। কেমন আছেন বিয়ার সাব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেয়ান সাব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে মরে নাই কোনো শালাশালি। গোসল করে এসে ঘরওয়ালি খাবার রুমে আনো। গোসল করে এসে বলল, ঘরওয়ালি খাবার রুমে আনো। অন্তু চুপচাপ আনলো। জয় বেহায়ের মতো আবদার করে, খাইয়ে দাও। অন্তু বেশ নরম সুরে বলল, আপনি খেয়ে নিন, আমি পড়তে বসবো। জয় আস্তে করে বলে, হাত কাটা। অন্তু দেখলো জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো। আশ্চর্য লাগে তার, একটা মানুষ মাসে কয়বার আহত হয়? অন্তু ধারণা করলো মোরসালিনের কপালটা বোধহয় জয় ফাটিয়েছিল।
বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বিশাল জখম হয়েছিল, তার শোধ। অন্তু খাওয়াতে বসলো প্রথমবার। জয় তাকিয়েছিল। এক পর্যায়ে বলল, পাখির হাড় করাচ্ছ শালি? তোমার হাতে 4 বারের খাবার আমি একবারের মুখে ঢুকাই। অন্তু হেসে ফেলল। জয় অবাক হয়ে চেয়ে আছে। হাসছো? তুমি তুমি হাসছো? অন্তু বড় এক লোকমা তুলে দিল জয়ের গালে। তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো বলল, আপনি আমায় হাসতে দেখেনি না? দেখার কথাও নয়। সামনে এলেন পশুর মতো আচরণ নিয়ে আসেন, তখন হাসি পাবার নয়। আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো ভারী বুদ্ধিমতী নই। আজ কি ভালো আচরণ করতেছি? সয়ে গেছে। মনোযোগ পুরোটা তার ভাতের প্লেটে। জয় অপলক দৃষ্টিতে অন্তুকে দেখল শুধু। প্রকাশ্য ঠিক তেমনই নিখুঁত অবহেলা। নীরবে অন্তুর অবহেলা নিখুঁতেই নিখুঁত। টের পাওয়া যায়, কিন্তু অভিযোগ করা যায় না। তবু আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে। অন্তুকে সে অন্তত প্রথমবার হাসতে দেখল আজ। মলিন হাসি, তবুও দেখতে খুব সুন্দর। আমার মনে হয় তুমি জন্মেছিলে গোমরামুখ হয়ে। না তো? তাই নাকি? তাই। জয় মাথা তোলাই 2 দিকে। অন্তু মৃদু বিবাদ জানালো। হাসতে ভুলেছি কিছুকাল হলো। তার আগে ক্ষেত্র বিশেষ খুব চঞ্চল আর সরল মেয়ে ছিলাম, এটা স্বীকার করছি। আমি বরাবরই একটু মারা তো করা। অন্তু হাসলো মৃদু। দুহাসে মাথা নাড়ালো। আমি মায়া করতে, প্রতিবাদ দিতে, সম্পর্ক রক্ষা করতেও জানি। আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি। পরিচয় টান লাগলে খুব অসহায়ের মতো হাবভাব করে কাঁদতেও জানি। আবার আঘাতকারীকে এতটা যন্ত্রণা দিতেও জানি যে লোকে তখন আমাকে স্বার্থপর ভেবে বসবে। এটা বুঝবেন হয়তো পরে। যারা যেমন আচরণের যোগ্য আমি তাদের সামনে তেমনই করি কেবল। শুধু একটু বোকা। বোকামিটা কি জানেন? জয় খুব মনোযোগী শ্রোতা। সে পলক ফেলছে না। অন্তু তাকায় না তার দিকে। নিজের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে। নিজের ভেতরের আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যে তোষামত করতে পারি না। তেল মেরে মন জয় করতে জানি না। আমার ওপর আঘাত এলে তা সহ্য করে চুপচাপ থাকতে পারি না। তাতে করে শত্রু সংখ্যা বয়সের তুলনায় কগুণ বেশি বেড়ে গেছে। স্টুপিড। জয় শুধু চেয়ে রইল। তাদের বন্ধনটা তরণীর ন্যায় ভাসমান, জ্বলন্ত। আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগছে। এই দিন জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে। বুক এক প্রকার অস্থিরতা ডানে ঝাপটেছিল প্রথমবার জয়ের। অন্তুর সুকরুণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়েছে। সে কারো আসামি। প্রথমবার এমনটা হলো। সরল ছিল না কোনোদিনই। প্রচুর অহংকার তোমার ভেতরে। না, ওগুলো আমার নির্বুদ্ধিতা। আমি নিজেরই কষ্ট, দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কামাতে আগ্রহী নই কখনো। ব্যক্তিগত দুঃখকে মুখে করে ঘুরে নিজেকে অসহায় দেখাতে পারি না। তাই আমার মিছিমিছি কাঠিন্য আর অসভ্যতাই সবসময় নজরে আসে। আবেগ কখনো মুখরিত হয় না। বিস্ময়ের জয়ের হৃদয়যন্ত্র থমকে রইল। অন্তু যেন জয়কে বর্ণনা করলো এতক্ষণে। এত গাঢ় মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজনকে থেকে কত দূরে, কত বিভাদ তাদের মাঝে। অথচ গঠনগত দিকটা একশোতেই গিট দেওয়া। প্রত্যেকটা বৈশিষ্ট্য অন্তু জয়ের মাফিক। শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো। তাই বুঝি এত দুর্ভোগ? জয়েরও তো ছিল না এককালে। দুজনের মাঝে নিজেকে লুকোনোর পদ্ধতি কেবল অল্প ফারাক আছে। জয়ের হাতিয়ার রসিকতা, অন্তুর গাম্ভীর্য। জয় খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। মানছি। জয় আরেক লোকমা খাবার চিবোতে শেষ করে বলল, মেয়েদের এত গাম্ভীর্য ভালো না। কি ভালো তবে? ফ্যালফ্যাল করে কাঁদা, শুধু স্বামীর সেবা করা। স্বামী তার যেমনই হোক, আর কুকুর বেড়ালের মতো বছরের পর বছর শুধু বাচ্চা জন্ম দেওয়া। স্বামী যাই করে বেড়াক, দুমুঠো ভাত পেলেই হলো। মারধর করে কি নীরবে সহ্য করে চিহ্ন লুকাতে শাড়ির আঁচল বাড়িয়ে পড়া? জাহিলি যুগের মেয়ে না আমি। জয় সন্তুষ্ট হাসে। একসময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে, আস্তে করে উচ্চারণ করে। অস্থির চিন্তা ভাবনা মায়েরই। ড্যাম ড্যাম শব্দ করে হেসে ফেলল। ঘরবালি, তুমি মাল্টিপল পার্সোনালিটিতে চলে গেছো। নিজের এক সত্তা তোমাকে ধিক্কার দিলে আরেক সত্তা প্রতিবাদ করে। নিজের সাথে খুব তর্ক হয়, তাই না? এটা খারাপ না বটে। আপনারও আছে রোগটা। তুমি কি করে জানলে? মুখ ফসকে বলে ফেলল জয়, অবাক হয়ে। অন্তু হাসল। আপনার এক সত্তা বলে আপনি পাপ করেছেন। যা করেছেন ঠিক নয়। আরেক সত্তা তার বিরোধিতা হয়ে পয়েন্ট কাটিয়ে দাঁড়ায়।
সেটাকে আপনি বলেন। জয়ামের কখনো নিজের কর্ম নিয়ে আফসোস করে না। জয় বাক্রুদ্ধ হয়ে চেয়ে রইল। অন্তু নিজে থেকে আলতো হাসে। আমার 90 দশকের পড়া ও আত্মবিশ্বাস করা বই আপনি জয়ামির। এতগুলো দিন শুধু বোকামিই করিনি, কিছু ন্যাকামিও করেছি, যেটাকে হিপোক্রাইসিস বলা হয়। চোখ মারল অন্তু। তারপর বদলে অস্থির স্থায়ী বিনিময় শোধ করেছি। জয় আবল তাবল বলল যেন, আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ ঘরওয়ালি। না বাসলেও ভালোবাসবে, একটু দিন গেলে। অন্তু গম্ভীর চোখে চেয়ে মসৃণ স্মিত হাসল। সূর্য পশ্চিমে উদিত হলে পূর্ব অস্তমিত হতেই পারে। জয় হো হো করে হেসে ফেলে। হতেই পারে? তাহলে তো হতোই। সূর্যাস্তমী সূত্রানুযায়ী আমি আপনাকে ভালোবাসতেই পারি। জয়ের হাসি ঠোঁটেই রইল, শুধু সেটার জ্যোতি নিভে অন্ধকার হলো হাসিটা। অন্তু খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করলো, আর খাবো না, আর কিছুটা আছে, নিন। খেতে ইচ্ছে করছে না আর। জেদ করো না ঘরওয়ালি। সে উদাস পায়ে উঠে দাঁড়ায়, সিগারেট ধরিয়ে ধোয়া গিলতে থাকে। অন্তু প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয়। জয় আনমনে ছিল, আজ চমকে উঠে গ্লাস নেয়। জয় আচমকাই জিজ্ঞাসা করে, আমায় অনেকেই ঘৃণা করে, কোনোদিন কারো জিজ্ঞাসা করিনি, তোমায় করছি। মুখে কিছু না বলে শুধু মুচকি হাসলো। যেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে সেসব চেপে বসলো। আমি কৃতজ্ঞ আপনার উপর, ধন্যবাদ। জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। নারীর ছলনায় জয় আমিনের মতো পুরুষেরা কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্তত ধরা গেল না। অন্তু বলল, কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাইছি, কয়েক ঘন্টা থাকবো। একটা ছেলেকে সঙ্গে দেবেন? একা যেতে ভয় লাগে, চারিদিকে যা চলছে। এবার জয় অবাক অথবা সন্তুষ্ট হয়ে তাকায়। তার ওপর অন্তুয়ের ভরসা ভীষণ দুর্বল। প্রত্যক্ষেই নিজেকে বকে উঠল। সকাল হতে হতে তুলির মেয়ের শরীর একেবারে নেতিয়ে পড়ল জ্বরের তোপে। তরুকে নিয়ে যেতে চাওয়া হলো, অথচ চাপা স্বভাবের মেয়েটা সকাল সকাল উঠে কাজবাজ করা শুরু করেছে। সে যাবে না। প্যারাসিটামল খেয়ে সে নাকি খুব চাঙ্গা বোধ করছে। তুলি রিমিকে সাথে নিয়ে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হামজার সঙ্গে দুজন ছেলেকে পাঠালো, তারা দূর দূরে থাকবে, লক্ষ্য রাখবে ওদের ওপর। পৌরসভার নতুন বাজেট বরাদ্দের কাজ চলছে। হামজা ওদিকেই বেশ ব্যস্ত। সকালে তাকে কার্যালয়ে যেতে হলো। জয় তখনও ঘুমাচ্ছে। খানিক পর উঠে সেও যেন কোথায় বেরিয়ে পড়লো। পলাশের খোঁজ পেয়েছে। পলাশ নাকি চেষ্টা করছে জয়ের নামে থানায় চাপা পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইল তাজা করতে। অন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়লো। রোদের তেজ মুখটা ঘেমে উঠে লাল হয়ে গেছে, অথচ ঠোঁটে স্মিত হাসি। জয়ামিরের চোখে বিভ্রান্তি এত শাস্তিকর। ব্যবচ্ছেদ। অফ হোয়াইট রঙা দেওয়ালের ডান পাশে একটি বর্ষপঞ্জিকা ঝুলছে। পাতাটা আগের মাসের। আজ সবে মাত্র মাস বদলেছে। পঞ্জিকায় পাতা উল্টানো হয়নি। সালটা ঠিক তখন 2018 খ্রিস্টাব্দ। মেহজাবিন স্থির চোখে চেয়ে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার। গত পরশু জুন মাসের 29 তারিখ জয়ামিরের 31তম জন্মদিন ছিল। আজ জুলাইয়ের 1 তারিখ চলছে। বিকেল হয়ে এসেছে। জানলার বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথলিন। মেহজাবিন কাহিনীর মধ্যে চট করে থেমেছে। এরপর উঠে গেছে পঞ্জিকা ঠিক করতে। এই মেয়েটা এত অদ্ভুত চলনের, বুঝতে পারেন না তিনি। মেহজাবিন ধীরে এসে সোফাতে বসে তিনি খুবই বিরক্ত হলেন। ভ্রুকুচকে তাকালেন সম্মুখে বসে থাকা 26 বয়সী মেয়েটির পানে। অতি হালকা এক ধরনের নীল রং, যেখানে বলা হয় ক্যাবেট ব্লু কালার। সেই রঙা খাদি কাপড়ের শাড়ি পরনে, বা হাতে জোড়া স্বর্ণের চুড়ি, গলায় চিকন সোলানি চেইন, কুকরানো লম্বা চুলগুলো কাশের ওপরে নিজের যত্নে আছড়া করে আলঙ্কিকভাবে পড়ে রয়েছে। তবু যেন কোনো অভিজাতের রাজকুমারী সে। কাজের চাপে নিজের বিশেষ যত্ন ছাড়াও এত অলঙ্কারহীন ঐতিহ্য আর গম্ভীর্য। রোজ মুগ্ধ হলেও সেদিকে তাকিয়েছিলেন মিস ক্যাথলিন। বিরক্ত হলেন আজ। মেহজাবিন চেয়ে আছে জানার বাইরে। শাড়ির বিশাল আঁচলটা বিছিয়ে আছে মেঝেতে, পা দুটো মেলে দেবার মতো বসে আছে। সোফার হাতলে হাত রেখেছে। রাজ্যের ভাবকথা কাজলহীন চোখ দুটোয় উদাস উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়া প্রকৃতিকে বিছিয়ে আছে। চট করে কাহিনীর মাঝে থেমেছে, আর শুরু করছে না।
তিনি বৈকারিক প্রার্থনা ভুলে গেছেন কাহিনীর। তাতেও বেশ বিরক্ত হচ্ছিলেন বটে। আজ এই মেয়েটাকে দেখে কে বলবে সে একসময় এই হুটমেজাজি ছিল? সমুদ্রের মতো গম্ভীরতা, নিশ্চুপ চলন, বিনয়ী ভঙ্গিমা, শব্দহীন পদক্ষেপ আজ আর তার নেই। সেসব কি পূর্বের সেই হুটহাট খেপে ওঠা অভিজ্ঞতার প্রাপ্তি? কিছু বলতে যাবে তার আগে মেহজাবিন হাত উঁচিয়ে ধরে মুচকি এসে বলল, ক্ষমা চাইছি ম্যাডাম, একটু বিরতি প্রয়োজন আমার। এক কাপ চায়ের তৃষ্ণা পেয়েছে, তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দিন। তখনও দৃষ্টি জানার বাইরে। ওভাবে মেহজাবিন ডাকলো, লতা, 2 কাপ চা দে রে। এরপর জানলা থেকে নজর ফেরালো, মুচকি এসে বলল, আপনার প্রশ্ন করুন এবার। অনেক প্রশ্ন করেছি এই যাবৎ, কোনোটারই উত্তর না দিয়ে একরক্ষা মতো গল্প বলে যাচ্ছ। অসন্তুষ্ট হবেন না, এবার কিন্তু আমি নিজেই প্রশ্ন করে বলছি। ঠিক আছে, সব পরে হবে। আগে এটা বলো, তুমি মাইন্ড ট্যান্টাল ইন্টারনাল প্লে করেছো ওদের সঙ্গে? ভ্রুকুটিয়ে বললেন মিস ক্যাথলিন। তা বলছেন কেন? মনে হলো। না, সেসব পারি না আমি। ঈশ্বরের দোহাই, মিথ্যা বলবে না। জয় আমির এই পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে উঠেছিল। তাতে কি প্রমাণিত হয়? তুমি তো এটাই চাইছো, তার জীবনের প্রতি মোহ জন্মা। তার সাথে শুধুই লড়াই চলছে আমার, সেটাও আমার খালি হাতে। এই গম্ভীরভাবে ভাবছেন কেন? মিস ক্যাথলিন হাসলেন। সংসার ত্যাগ কি অভাবকেরা করে? তোমার রুক্ষ আচরণ জয়ামেরকে তোমার দিকে মনোযোগী করেছিল, আর সেই মনোযোগী তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে। আর তা থেকে তোমার প্রতি সে, কারণ তুমি নিজে ছিলে সবার থেকে ব্যতিক্রম আর দৃষ্টিকোণে। তার সম্মুখে তুমি প্রথম কেউ যে তাকে সমীহ করে না করে ধিক্কার জানিয়েছিল বারবার। বিয়ের পর কি এই কাজটা ইচ্ছাকৃত একবারও করনি? মেহজাবিন অদ্ভুতভাবে সূক্ষ্ম হাসল। তা কেন মনে হলো? বলো, সত্যি কি না? কিছুটা। আই বিলিভ দ্যাট তুমি জয়ামিনকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছ এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছো। সোফায় হাতল থেকে হাত তুলল। ভুল বলছেন ম্যাডাম, শুধু তাকে প্রশ্রয় দেয়নি, ভয় পাইনি। পরিণত অথবা পরিস্থিতিকে বিশেষ এটা কাজ করেছিল বেশ। সকলেই ভয় পেত। আমি চেষ্টা করেছি উদ্বিগ্ন থাকার, নিরুদ্বেগ থাকার। এটা ওদের জন্য চিন্তা ছিল, আর তাতে আমার বেশ সময়িত ভোগান্তিও হয়েছিল। এটা কার্যকর ছিল, তাহলে স্বীকার করছো না কেন? মিস ক্যাথলিন থেমে গেলেন। মেহজাবিন মুচকি হাসল। তিনি চট করে বললেন, আচ্ছা, জয়ামিরের ভালোবেসেছেন তোমায়? জিজ্ঞাসা করেননি কখনো? তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো? আজ কিছুকেই না। তখন মাঝে মাঝে মনে হতো হয়তো বোকামি করছি। তা কেন? অন্তু শুধু হাসলো মুচকি। কথা বলো না। মিস ক্যাথলিন বললেন, তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো? প্রশ্নই ওঠে না। মৃত্যু অবধারিত সত্য, তার জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হবে সৃষ্টিকর্তা। সেই মহান সত্তাকে দায় দেওয়া না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুক আমায়। তখন কেন ভাবতে? তখন আমি অন্তু ছিলাম, কারো কারো আর্মিনও ছিলাম। আজ তা নই। প্রতিটি কথা ভীষণ বলো। প্রতিটি কথা ভীষণ বলো তুমি। উফ, বুঝতে বেগ পেতে হয়, হেসে ফেললেন মিস ক্যাথলিন। ফের হেসে ফেললেন মিস ক্যাথলিন। গম্ভীর হয়ে বললেন, আর অন্তিকের মৃত্যু? সেটার জন্য কাকে দায়ী করো? নিজেকে মনে হয় না? কখনোই না। আপনার তা মনে হয়? তুমি হামজা জয়ের প্রকাশ্য বিরোধিতা না করলে এমন হতো না। আমি মানি তা। এখানে স্টুপিডের মতো কাজ করেছো তুমি। এবার নিয়ে পুরো কাহিনীতে কতবার শতবার বলেছেন, অথচ এটা ভুলে যান ওনাদের কাছে মানুষ খুন করার জন্য সব কিছুই প্রয়োজন হলো, কারণের প্রয়োজন কখনোই ছিল না। এরকম হাজার অন্তিকে রোজ ফিরে আসতো। তাদের সকলের কয়টা করে আমার মতো বোন ছিল বলুন তো? মিস ক্যাথলিন ভ্রুজ কুঞ্চিত করে চেয়ে রইলেন। অন্তু রহস্য জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসত। আমি কদিন বাদে হব অ্যাডভোকেট মেহজাবিন আমির। রোজ কত শত অপরাধীর বিরুদ্ধে কেস লড়বো ফিরবো। আর পরিণাম কি হবে তা ভেবে কি আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফোন দিয়ে আটবো যে কিভাবে করে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরপরাধকে মুক্তি এবং অপরাধকে ছক কষে ফাঁসি দেওয়া যায়? আদালতে চুপ থাকি, নয়তো আমার বাপ ভাই মরে যাবে। আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে, অমর হয়ে যাবে ওরা। কথার মার পাচ্ছি উপহাস করে উঠল মেহজাবিন। এরপর বলল,
ইনজেক্টলি সবার পরিবারের বাঁচুক। আমার পেশা এবং নেশা কেবল এক, এই জীবনের স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায়, এটাই যথেষ্ট। মিস কাতালিন একটু লজ্জা পেলেন। অন্তু নরম হাসি মুখে বলল, আমাকে কথা বলে শত লোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হবে ম্যাডাম, আর সেটা অপরাধীর বিরুদ্ধে। ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু আওয়াজ করতে হয়, সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকবে। কাল যেমন ক্ষতির ভয় না করে দিব্যে অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আওয়াজ তুলব, তখনও তুলেছি। তারপরে যা হয়েছে সেটা হয়েছে রং টাইমিংয়ের জন্য। তখন যাই করতাম ধারাবাহিকতার হিতে বিপরীত, অর্থাৎ আমার খারাপ হতো। আজ তেমন হয় না, অন্তত তেমন খারাপ হয় না। হিড়িক বোঝেন? ক্ষতিগ্রস্ত হবার একটা হিড়িক পড়ে, যখন যার পালা তখন শুধু তারই হয়। একে তাকদিরও বলা হয়। কৌশল খাটতে পারে, বুদ্ধিমানরা নীরবে চাল চালে। তুমি বারবার ধরা পড়ে গেছো, কারণ তুমি সতর্ক ছিলে না। মেহজাবিন শাড়ির আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসল। আমি কি ঢালকোটা পেটাতাম? সব ক্ষেত্রে এমন ছিল যে যেখানে কোনো গোপনীয় সুযোগ ছিল না, ওরা ছিল অতিমাত্রায় চতুর। এখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এখানে যে আপনি ওখানে থাকলে আমি যে করেছি এসব বোকামি না করে তার বদলে আপনি কি কি কৌশল খাটাতেন, পারবেন? মিস কাতালিন জবাব দিতে পারলেন না, চুপচাপ চেয়ে রইলেন অন্তুর দিকে। অন্তু সোফাতে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মিস কাতালিন ইশারা করলো কাপ তুলে নিতে। কাপ নামিয়ে রেখে বলল, কৌশল খাটানোর বিশেষ জায়গা থাকে মিস কাতালিন। মিস কাতালিন তাকালেন। মেহজাবিন বলল, ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে, আপনি বাধা না দিয়ে মনে মনে বুদ্ধি আড়ছেন, কারণ আপনি বুদ্ধিমান, ঠান্ডা মাথার খুনি, কারণ আপনার ভয় এখন কথা বললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ততক্ষণে লোকটাকে মারা শেষ। এটা আপনার বুদ্ধির লাভ। বাচ্চাগুলো না খেয়ে ছটফট করতো, চাবি নিয়ে আমার কাছে। আপনি কি কৌশল খাটাতেন? আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলে কঠিনভাবে নিতে, সেখানে হেসে পড়ে তার প্রতিশোধ নিতে গভীর প্ল্যান বানাবো। আমি চিরকাল সাধারণ মেয়ে, খুব নির্বোধ, আর সবসময় শান্ত থাকাটা মানব মস্তিষ্ক প্রেফার করে না। সে উদ্দীপনার আধার। আপনার মাঝে সেন্স থাকলে তা তখনই সেন্সিটিভিটিতে জ্বলে উঠবে। ওটাতে সেন্স রিফ্লেকশন হবে, যেমন আমার হতো। আমি চেয়েও জয় হামজা পলাশের সম্মুখে মিথ্যা তোষামত দেখাতে পারিনি। ভেতরের ঘৃণা ও সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতি আমার অত অসুস্থতাকেও ভাবার সুযোগ দেয়নি কখনো। ভেতরের আক্রোশ বাড়িয়ে আসতো ছটফটিয়ে। অন্তিকের মৃত্যু, ওটা কি তোমার কারণে হয়নি? পুনরায় বললেন মিস কাতালিন। মেহজাবিন আবারও হাসলো। শুধু জেনে রাখুন না, তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি। অন্তিকেরা রোজ হাজারটা পিষে যাচ্ছে হামজা পাটোয়ারির মতো রাজনীতিবিদদের কাছে, শুধু ইচ্ছেতেই। তাদের সবার বোন আমি নই। লতা এসে পা ছেড়ে দাঁড়ালো। দিদিমণি, আর কিছু চাইবা না? কইলাম না আমি সিনেমা দেখতেছি, এই নে বিস্কুট। মেহজাবিন জবাব দিল না কোনো। লতা আশা করলো না সে তার ম্যাডাম সাহাবের কাছে জবাব পেলেই অবাক হয়। তার ধারণা তার ম্যাডাম বাংলা জানেন ঠিক মতো, তাই কথা কম বলেন প্রয়োজন ছাড়া। কিন্তু আজ রাগ হলো। আজ তো বেশ কয়েকটা কথা বলেছে এই খ্রিস্টান মহিলার সাথে। মিস কাতালিন বললেন, সব স্থানে উকিলগিরি। নিজেকে খুব ডিফেন্স করতে জানো দেখি এত যুক্তি শেষ অবধি তোমার জীবনটা কতটা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে গিয়ে পৌঁছায়। মেহজাবিন মুচকে আসলো। আত্মরক্ষা ফরজ, আর যুক্তি হলো মনের বুঝ। ভুললে চলবে না, জীবন আর পরিকল্পনা মাফিক পরিবর্তিত হয়। আমরা কেবল জীবনের দাস, তার পেছনে নিরুপায় এগিয়ে চলি। জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না, শুধু কাজকর্ম ব্যাখ্যা করার মাধ্যম হলো যুক্তি। সেদিন ছেলেটাকে সঙ্গে করে নিয়েছিলেন ইচ্ছাকৃত, মন থেকে নেওনি, তা আমি জানি। মেহজাবিন কাপ নামিয়ে রেখে বলল, মানুষের বিভ্রান্ত করা খুব সহজ। সেদিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম, তাতে কি আর আমার ওপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি? তাহলে তো লোক সঙ্গে নিতাম না। তাছাড়া, মিস কাতালিন কথা কেড়ে নিল, তাছাড়া জয় আমিরের মনে হচ্ছিল যে তুমি তাকে ভরসা করছো, কৃতজ্ঞতা আর ভয়ে তার সাহায্য গ্রহণ করবে, মানবে, এসবই মেনে নেওয়ায়, তাই তো? পর্বটা শেষ হয়ে গেল। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এই পরের যে পার্টটুকু ছিল সেটা ছিল এই বর্তমান অবস্থার কথা, আর আগে যেটা পড়ছিলাম সেটা এই মিস ক্যাথালিনকে মেহজাবিন আরমিন অন্তু
গল্পটা বলে শোনাচ্ছিল। এটা যারা যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিলাম, যাতে পরবর্তীতে সমস্যা না হয় কোনো। আসছি আজকে, ধন্যবাদ।